হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। 17ই মার্চ যে ফুড এসআই পরীক্ষাটি হয়েছিল, সেই পরীক্ষার তৃতীয় শিফটের যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম নাম্বার প্রশ্ন কি বলেছে, মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, দেখো এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 আর এখানে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5, তাহলে এটা কেটে যাবে। তাহলে উপরে দেখো আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করব, তাহলে 6কে ভাঙিয়ে আমাদের 1 আনতে হবে, তাই তো। দেখো তাহলে 3 দুগুণ 6, তাহলে এক্সের সঙ্গে 3 আসবে একটা আর এক্সের সঙ্গে 2 আসবে। ঠিক আছে, আচ্ছা যেহেতু এখানে মাইনাস আছে, এখানটা মাইনাস আছে, এখানটা মাইনাস আছে, তাহলে বড় সংখ্যার আগে মাইনাস বসবে। ঠিক আছে, আর এখানে দেখো কি সাইন আছে, মাইনাস, তাহলে এই 2 এর আগে যদি আমরা প্লাস বসাই তাহলে প্লাসে মাইনাসে হবে, এই যে মাইনাস। ওকে, আচ্ছা ডিভাইডেড বাই দেখো এখানে তাহলে 3কে ভাঙিয়ে আমাদের 4 আনতে হবে, তাহলে 3 অক্ষে 3, তাহলে এক্সের সঙ্গে মানে 3 আর 1, এক্সের সঙ্গে 3 আসবে আর এক্সের সঙ্গে 1 আসবে। ঠিক আছে, দেখো এখানে মাইনাস আছে, তাহলে বড় সংখ্যার আগে মাইনাস বসবে, তাহলে এটা মাইনাস আর এটা হচ্ছে ব্র্যাকেট, আর এখানে দেখো কি আছে প্লাস। ঠিক আছে, তাহলে এই মাইনাস আর এখানে যদি মাইনাস দিই মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস। ওকে, +3। আচ্ছা তাহলে এটা হবে মাইনাস। ওকে, তাহলে x - 3 কেটে গেল, তাহলে অ্যান্সার আসবে x + 2 বাই x - 1। ওকে, বি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, সংখ্যাগুলি আছে, বলেছে তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান হবে। দেখো সংখ্যাগুরু মান 15 বলতে, ঠিক আছে, তার মানে এই সংখ্যাগুলির মধ্যে, ঠিক আছে, সবচেয়ে বেশি বার হচ্ছে 15 সংখ্যাটি থাকবে, সবচেয়ে বেশি বার 15 সংখ্যাটি থাকবে। তার মানে দেখো এখানে 15 একবার আছে, ঠিক আছে, এখানে একবার, 15 দুইবার আছে। ঠিক আছে, আর 16 দেখো কতবার আছে, 16 একবার, এখানে একবার, আর 16 এখানে একবার। ওকে, 17 কিন্তু দুবার আছে, হ্যাঁ 17 দুবার আছে। ঠিক আছে, এটা 16। তাহলে দেখো এখানে যদি আর একটা 15 থাকতো, ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বেশিবার যে সংখ্যাটা হতো মানে থাকতো সেটা হচ্ছে 3 বার 15 আসতো, তাহলে কিন্তু সংখ্যাগুরু মান কিন্তু 15 হতো। ঠিক আছে, তাহলে এখানে 3 বার নেই, যেহেতু 3 বার নেই তাহলে এই এক্সের জায়গায় নিশ্চয়ই 15 আছে, তাহলেই এই সংখ্যাগুলির মধ্যে মানে এই সংখ্যাগুলির মধ্যে সংখ্যাগুরু মান হচ্ছে 15। ঠিক আছে, তাহলে এই হলো অ্যান্সার। ওকে, দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে সময় লাগবে। ঠিক আছে, দেখো এটা ক্ষমতা দেওয়া আছে পাম্পের, তাহলে পাম্পের ক্ষমতা যদি বাড়াই তাহলে কিন্তু এখানে পরিমাণ বাড়বে না, মানে বেশি জল তুলতে পারবো না, তাই তো। তাহলে এই পরিমাণের সঙ্গে, জলের পরিমাণের সঙ্গে আমাদের ক্ষমতার কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে এটা ভাগ আকারে লিখবো 5/36,000। ওকে, এবার আমরা ক্ষমতার সঙ্গে সময়ের, এই সময় 8 ঘন্টা বলেছে, তাহলে আমাদের যদি পাম্পের ক্ষমতা বাড়াই তাহলে কিন্তু সময় এখন কম লাগবে তুলনামূলক, যদি আমাদের একই পরিমাণ জল তুলতে হয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সময় কম লাগবে পাম্পের ক্ষমতা বাড়লে। তাহলে এটা কি ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক হলে গুণ আকারে লিখবো, তার মানে 8টা গুণ হয়ে যাবে এই ক্ষমতার সঙ্গে সময়টা। ওকে, আচ্ছা সমান সমান, আচ্ছা এখানে বলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন, তাহলে ক্ষমতাটা উপরে ছিল, এই ক্ষমতা এখানে লিখেছি, তাহলে উপরে লিখবো জল তুলতে কত সময় লাগবে, তাহলে ধরে নিচ্ছি এক্স ঘন্টা সময় লাগবে। তাহলে দেখো সময়টা আমরা এটার সঙ্গে এটা গুণ করেছি, তাহলে উপরেও এখানে এটার সঙ্গে এটা গুণ করবো, ডিভাইডেড বাই নিচে কত আসবে 63,000। ওকে, 3টে শূন্য কেটে দিলাম, এখানে কাটছি 7 × 9 = 63, 4 × 9 = 36, 4 × 2 = 8। ওকে, তাহলে x = 5 × 2 = 10, তাহলে 10 ঘন্টা কিন্তু সময় লাগবে। ওকে, এই হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো এই সংখ্যাগুলো আছে, তথ্যের মধ্যমা 24 হলে x এর মান হবে। আচ্ছা মধ্যমাটা কি, মধ্যমাটা হচ্ছে ছোট থেকে তুমি যদি বড় সংখ্যা লেখো, মনে করো 1 2 3 4 5, তাহলে এই মাঝের সংখ্যাটা হচ্ছে, ঠিক আছে, মধ্যমা, এই 5টি সংখ্যার মধ্যমা। কিন্তু এখানে যদি 6টি সংখ্যা থাকতো 1 2 3 4 5 6, ঠিক আছে, তাহলে মধ্যমা কি হতো, তাহলে মধ্যমা হতো এটা আর এই সংখ্যার গড় হতো, তাহলে 3 + 4/2। ওকে, তাহলে 7/2 অর্থাৎ 3.5 হচ্ছে আমাদের মধ্যমা হতো। ঠিক আছে, শর্ত একটাই যে এখানে কিন্তু আমাদের ছোট থেকে বড় সংখ্যা সাজাতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো মুছে দিচ্ছি। আচ্ছা দেখো এখানে সাজানোই আছে, বলেছে যে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো আছে,
ওকে, তাহলে ছোটো থেকে বড় সাজানো আছে। তাহলে দেখো এখানে কটা সংখ্যা আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা সংখ্যা আছে। তাহলে জোড় সংখ্যক সংখ্যা থাকলে আমরা কি করব, মাঝের দুটো সংখ্যা অর্থাৎ 5 নাম্বার সংখ্যাটা এবং 6 নম্বর সংখ্যাটা আমরা যোগ করব। তাহলে x+2 + x+4 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে মধ্যমা। মধ্যমার মান দেওয়া আছে 24, ওকে, = 24, ওকে। তাহলে x 2x আর এখানে 6, ওকে, 2x + 6 কোনাকুনি গুণ করছি, 24 2 48, ওকে। তাহলে 6টাকে এই পাশে নিয়ে আসছি, কত হচ্ছে 42, 2 দিয়ে কাটছি, 21 2 42, তাহলে x এর মান হচ্ছে 21, বি হলো অ্যান্সার, ওকে। এটাই বের করতে বলেছে। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, x এর মান বের করতে হবে। তাহলে 0.8কে লিখতে পারি আমরা 8/10 x + x/5 = যোগ করে দিই 2.23, ওকে। তাহলে কাটছি 2 দিয়ে, 4 2 8, 5 2 10, তাহলে 5 লসাগু যাবে, তাহলে 4x + x = 2.23, ওকে। তাহলে যোগ করলে হবে 5x/5 = 2.23, তাহলে 5 5 কেটে যাবে, তাহলে x এর মান আসবে 2.23, ওকে। তাহলে সি হলো অ্যান্সার, ওকে। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি স্থির জলে 8 কিমি/ঘন্টা বেগে দাঁড়ায় যদি নদীর স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা হয় এবং স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা সময় বেশি লাগে, তবে ওই স্থানে দূরত্ব হবে। তাহলে কি বলেছে, স্রোতের বিপরীতে, তার মানে বিপরীতে বলতে স্রোতের প্রতিকূলে, তাহলে প্রতিকূলে বলতে আপস্ট্রিম, ওকে, আপস্ট্রিম। তাহলে আপস্ট্রিমের সময়টা বেশি লাগছে, তাহলে ডিস্টেন্স বাই স্পিড, আপস্ট্রিম স্পিড কী দিয়ে লিখি, SU - ডিস্টেন্স বাই ডাউনস্ট্রিম স্পিড, ঠিক আছে। তাহলে এদের যে সময়ের পার্থক্যটা সেটা দেওয়া আছে কত, 3, ওকে, 3 ঘন্টা। তাহলে ডিস্টেন্স মানে ডি বাই আপস্ট্রিম স্পিড কত হবে, তাহলে নৌকার, হ্যাঁ এখানে স্থির জলে এখানে ব্যক্তিটির হবে, ব্যক্তিটির গতিবেগ এবং মাইনাস নৌকার গতিবেগ, তাহলে 8 - 3 হচ্ছে 5 - ডি, আর এসডি মানে ডাউনস্ট্রিমের স্পিডটা কত হবে, প্লাস হয়ে যাবে, মানে স্থির জলে ব্যক্তির গতিবেগ মানে 8 কিমি/ঘন্টা প্লাস 3, ওকে। তাহলে 8 9 10 11 = 3, তাহলে 5 11 55, তাহলে 11D - 5D কোনাকুনি গুণ করছি, তাহলে 6D = 3, তাহলে 3 দিয়ে কাটছি, 3 2 6, তাহলে D = 55/2, 27 2 54.5, ওকে। তাহলে 27.5 হচ্ছে স্থান দুটির মধ্যে দূরত্ব, এটা অবশ্যই কিমি, ওকে, ডি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, ত্রিভুজ ABC এর AB এবং AC বাহুর উপর D ও E বিন্দু এমনভাবে অবস্থিত যে DE সমান্তরাল BC এবং AD = DB = 3:1, যদি EA = 3:3 সেমি হয় তবে AC এর দৈর্ঘ্য কত। দেখো কি বলেছে, এই জায়গাটা একটা ত্রিভুজ আছে, তাহলে এটা A, এটা B, এটা C, ঠিক আছে। এখানে বলেছে DE সমান্তরাল BC, তাহলে এটা DE, তাহলে এই বাহুটা সমান্তরাল BC, ওকে। তাহলে যদি সমান্তরাল হয় DE আর BC, তাহলে আমরা লিখতে পারি যে AD/DB সমান AE/ ওকে EC, ঠিক আছে। আশা করি তোমরা ফর্মুলাটা জানো। তাহলে AD/DB এর মান আছে হচ্ছে 3:1, ওকে, তাহলে 3/1 লিখবো। তাহলে AEর মান আছে 3.3, ওকে, 3.3, ECর মান বের করব, তাহলে এখানে কাটছি 3 11 33, তার মানে 1.1, EC হচ্ছে 1.1 আসলো, তাহলে EC হচ্ছে 1.1, আর এটা দেওয়া ছিল EA দেওয়া ছিল হচ্ছে 3.3, তাহলে 4.4 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এটার মান বের করতে বলেছে, তাহলে আমরা ভেতর থেকে করব। দেখো √256 কার স্কোয়ার 16 স্কোয়ার, তাহলে দুটো 16-এর জন্য একটা 16 বাইরে আসবে রুটের, তাই তো। তাহলে 16 যোগ এখানে 65 আছে, কত হবে 6 5 11, 6 1 7 8, ওকে 81, তাহলে এই দেখো এই রুটটা আছে এবার, ওকে। তাহলে √81 বলতে 9, তাহলে 27-এর সঙ্গে 9 যোগ হয়ে যাবে,
36 আসবে। তাহলে এই রুটটা আছে এবার, তাহলে 36 হচ্ছে 6 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 6টা বাইরে আসবে, 10-এর সঙ্গে যোগ হয়ে যাবে 16। তাহলে এখানে এই রুটটা আছে, তাহলে 4 × 4 = 16, 4 হচ্ছে অ্যান্সার, ডি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, আমাদের পাড়ায় পুকুর কাটতে হবে, 24 জন লোকের ওই পুকুর কাটতে সময় লাগে 12 দিন, 8 দিনে ওই পুকুর কাটতে লোক লাগবে। দেখো লোক সংখ্যার সাথে সময়ের সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত সম্পর্ক হলে গুণ আকারে লিখবো। তাহলে 24 ইন্টু, কেন ব্যস্ত সম্পর্ক হচ্ছে, তার মানে জন যদি বাড়াই মানে লোক সংখ্যা বাড়লে সময় কিন্তু কম লাগবে, ওকে, সেই কাজটি করতে। আচ্ছা দেখো এখানে তাহলে গুণ আকারে লিখবো, তাহলে 24 × 12 = কত হবে, হ্যাঁ 8 দিন সময় লেগেছে, তাহলে কাটতে কত লোক লাগবে, ধরছি x জন লোক লাগবে, ওকে। তাহলে 3 × 8 = 24, তাহলে x = 3 × 12 = 36, তাহলে এ হলো অ্যান্সার, ওকে। দেখো এটা মান বের করতে বলেছে, তাহলে sin 43 ডিগ্রি, ঠিক আছে, cos 47 ডিগ্রিকে লিখতে পারি আমরা cos 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি থেকে যদি 43 বাদ দিই তাহলে কিন্তু 47 ডিগ্রি পেয়ে যাবো, ওকে। তারপরে আছে প্লাস, এই যে প্লাস cos 43 ডিগ্রি, ওকে। আর এখানে সাইন 47 ডিগ্রিকে লিখতে পারি আমরা 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, ওকে, 43 ডিগ্রি। তাহলে সাইন 43 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি জানি আমরা, থিটা বলতে এখানে 43 ডিগ্রি, তাহলে আমরা জানি সাইন থিটা মানে সাইন 43 ডিগ্রি, ওকে, প্লাস cos 43 ডিগ্রি, আর এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা বলতে 40 ডিগ্রি, তাহলে হচ্ছে cos কত হবে থিটা, অর্থাৎ cos 43 ডিগ্রি, ওকে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে আসবে sin স্কোয়ার 43 ডিগ্রি, ঠিক আছে, প্লাস cos স্কোয়ার 43 ডিগ্রি, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1, তোমরা জানো, ঠিক আছে। তাহলে বি হলো অ্যান্সার, ওকে। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 5টি সংখ্যার গড় 45, তাহলে 5টি সংখ্যার সমষ্টি কত হবে, 5 × 45, 5 × 5 = 25, 4 × 5 = 20, 21, 22, ওকে। দেখো তারপরে কি বলেছে, এটা কিন্তু 5টি সংখ্যার সমষ্টি চলে আসলো। প্রথম 4টি সংখ্যা 40, 35, 60, 55 হলে পঞ্চম সংখ্যাটি হবে। তাহলে এই 4টি সংখ্যার সমষ্টি কত আসবে, 5 আর 5 10, ওকে, হাতে থাকলো 1, তাহলে 5, 6, 11, 11 আর 3 14, 14 আর 4 18, 1 19, তাহলে 190 আসলো এই 4টি সংখ্যার সমষ্টি। তাহলে এই 5টি সংখ্যার সমষ্টি থেকে 4টি সংখ্যার সমষ্টি বাদ দেব, তাহলে পাবো হচ্ছে 9 আর 3 12, তাহলে এটা কিন্তু আমরা পঞ্চম সংখ্যাটি পাবো, ঠিক আছে। পঞ্চম সংখ্যাটি কত আসলো, 35, বি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি বহুভুজের 5টি অন্তঃকোণের প্রতিটির পরিমাপ 172 ডিগ্রি এবং অপর অন্তঃকোণের প্রতিটির পরিমাপ 160 ডিগ্রি, বহুভুজের বাহু সংখ্যা কত। তাহলে ধরছি বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে n। দেখো আমরা কি জানি, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, ফর্মুলাকে জানি 2 × n - 2 × 90 ডিগ্রি, ওকে। আচ্ছা তাহলে এখানে বলেছে 5টি অন্তঃকোণের প্রতিটি মাপ দেওয়া আছে 172 ডিগ্রি, তাহলে 5টি কোণের সমষ্টি কত হবে, 5 × 172 ডিগ্রি, ওকে। 5 × 2 = 10, 5 × 7 = 35, 1 = 36, 5 × 5 = 6, 7, 8, তাহলে 860 ডিগ্রি হচ্ছে 5টি কোণের সমষ্টি। তারপরে কি বলেছে দেখো, অপর অন্তঃকোণের প্রতিটির পরিমাপ 160 ডিগ্রি। আচ্ছা একটা কথা বলে দিই, এখানে এটা আমরা কি ধরেছি, বাহুর সংখ্যা, তাহলে বাহুর সংখ্যা হচ্ছে nটি, ঠিক আছে। বাহুর সংখ্যা যদি মনে করো 2টি হয় তাহলে কিন্তু কোণ সংখ্যাও 2টি হবে, বাহুর সংখ্যা যদি 3টি হয় তাহলে কোণ কিন্তু 3টি হবে, ঠিক আছে। আচ্ছা সেজন্য কিন্তু আমরা দেখো এবার কি করব, অপর অন্তঃকোণের প্রতিটি পরিমাপ, তাহলে বাকি কতগুলো কোণ পড়ে থাকবে, 5টি কোণ হয়ে গেছে, তাহলে বাকি থাকবে কতগুলো কোণ নিয়েছিলাম আমরা, nটা কোণ নিয়েছিলাম, মানে এখানে বাহু nটা ধরেছি, তার মানে কোণও কিন্তু nটাই হবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে n - 5, এতগুলি কোণ পড়ে থাকবে, তার প্রত্যেকটার মান দেওয়া আছে 160 ডিগ্রি, ওকে। তাহলে এটা গুণ করি, 160 ডিগ্রি n - 0, 5 16 80, ঠিক আছে, 800 ডিগ্রি। তাহলে দেখো অন্তঃকোণের সমষ্টি কত হবে, এটার সঙ্গে এটা যোগ করতে হবে, তাহলে 8, আমি একবারে করছি, তাহলে এটা বিয়োগ আছে, তাহলে হবে 60 প্লাস 160 ডিগ্রি n, ওকে। তাহলে এটা সমষ্টি চলে আসলো, এটা দেওয়া আছে সমান সমান
তো 2 ইন্টু এন মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। ওকে, আচ্ছা তাহলে এটা গুণ করছি, 9 দুগুণ 18, 180 ডিগ্রি এন মাইনাস 2 দুগুণ 4, 4 নং 36, 360 ডিগ্রি। ওকে, তাহলে 60 ডিগ্রি প্লাস 160 ডিগ্রি এন। তাহলে এখানে 360 ডিগ্রিটাকে আমি বাদিকে নিয়ে আসছি, তাহলে হবে 60 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি 420 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে 180 ডিগ্রি। এই 160 ডিগ্রিটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কত হবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে হবে 20 ডিগ্রি এন। ওকে, তাহলে এন সমান সমান কত আসবে, 420 ডিগ্রি বাই 20 ডিগ্রি, ডিগ্রি ডিগ্রি কেটে যাবে, 0 0 21, তাহলে 21 হবে অ্যান্সার, অর্থাৎ বি হলো অ্যান্সার। ওকে, দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, যদি একটি রম্বসের কর্ণ দুটির অনুপাত 3:4 এবং রম্বসের ক্ষেত্রফল 54 বর্গ সেমি হয় তবে তার পরিসীমা হলো। তাহলে ধরে নিচ্ছি কর্ণটির দৈর্ঘ্য 3x আর একটা হচ্ছে 4x। ওকে, তাহলে রম্বসের ক্ষেত্রফল ফর্মুলা জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল কত হবে, 3x ইন্টু 4x। এটা দেওয়া আছে ক্ষেত্রফলটা 54 বর্গ সেমি। ওকে, তাহলে এখানে 2 দুগুণ 4 কাটলাম, তাহলে 3 দুগুণ 6, 6 9 54, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 9, তাহলে এক্সের মান কত আসবে 3, তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে 3 3 9, 3 4 12, তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত আসলো, 9 আর 12। ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের রম্বস হয় তাহলে রম্বসের এটা কর্ণ, আর আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে 90 ডিগ্রি সমদ্বিখণ্ডিত করছে, তাহলে একটা কর্ণের মান আছে 9, টোটালটা যদি 9 হয় তাহলে এতটুকু হবে হচ্ছে 9/2, আর এতটুকুর মান হবে আমাদের কত, টোটালটা কত আছে 12। ঠিক আছে, আরেকটা কর্ণ 12 আছে, তাহলে এতটুকু হবে 6। ওকে, ঠিক আছে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এই 90 ডিগ্রির যে উল্টো পাশের বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের মান কত হবে, তাহলে 9/2 হোল স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। ওকে, 9 9 81 বাই 2 দুগুণ 4 প্লাস 6 6 36। ওকে, ঠিক আছে, তাহলে ইকুয়াল টু, তাহলে 4 লসাগু যাবে, তাহলে 81 প্লাস 4 6 24, 3 4 12 13 14। ওকে, 144, তাহলে √4, এটা হচ্ছে 5, 8 4 12 2। ওকে, তাহলে এখানে 2। ওকে, তাহলে 225 হচ্ছে 15 স্কোয়ার, আর এখানে 4 হচ্ছে 2 এর স্কোয়ার। ওকে, তাহলে 15/2 বের করতে কি বলেছে আমাদের, তবে তার পরিসীমা হলো, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আসলো 15/2, এটার মান আসলো 15/2, তাহলে 4টা বাহুর দৈর্ঘ্য হবে পরিসীমা, তাহলে 4 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে 15 2 30 সেমি হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে সি। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার, টাওয়ারের উচ্চতা কত। তাহলে দেখো এইটা একটা টাওয়ার আছে, তাহলে এই গোড়া থেকে একটা বিন্দুর দূরত্ব আছে 10 মিটার দূরে। ওকে, আচ্ছা তাহলে উন্নতি কোণ দেওয়া আছে, এই বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ। ওকে, দেখো বের করতে কি বলেছে, টাওয়ারের উচ্চতা, তাহলে ধরে নিচ্ছি টাওয়ারের উচ্চতা হচ্ছে h। ওকে, এখান থেকে এটা, তাহলে দেখো এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে ভূমি, তাহলে উচ্চতা বাই ভূমি সমান সমান আমরা কি জানি tan থিটা, তাই তো, তাহলে tan 60 ডিগ্রি, থিটা বলতে এই কোণটা, এই কোণের সাপেক্ষে উচ্চতা এটা, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি। ওকে, আচ্ছা তাহলে h/10, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে সুতরাং h এর মান কত আসলো 10√3। ওকে, 10√3 মিটার। ওকে, তাহলে বি হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এটা একটা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে, x-3 একটি উৎপাদক হলে কে এর মান কত হবে। ঠিক আছে, তাহলে একটি উৎপাদক যদি x-3 হয় তাহলে এটাকে 0 করব, তাহলে এখান থেকে x এর মানটা পেয়ে যাব, তাহলে x = 3। ওকে, তাহলে এটা যেহেতু 0 করেছি তাহলে এটাও কিন্তু বহুপদী সংখ্যামালাটা 0 হয়ে যাবে, তাহলে k² -k প্লাস 3kx - k। ওকে, ইকুয়াল টু 0, তাহলে x এর মান 3 পেয়েছি, মানটা বসিয়ে দিই,
তাহলে কে স্কোয়ার, তাহলে 3 কিউব হবে 27, ওকে, মাইনাস কে ইন্টু 3 স্কোয়ার অর্থাৎ 9 প্লাস 3k ইন্টু এখানে এক্সের মান 3 মাইনাস কে ইকুয়াল টু 0, ওকে। আচ্ছা দেখো এখানে 3 3 9k, এখানে 9k আসবে, তাহলে প্লাস মাইনাস 9k কেটে যাবে, ঠিক আছে। তাহলে 27k স্কোয়ার, ঠিক আছে, মাইনাস কে ইকুয়াল টু 0, এটা পড়ে থাকবে। তাহলে কে কমন নেই, তাহলে 27k মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় কে এর মান 0 হবে অথবা 27k মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে কে এর মান কত হবে, 1/27। তাহলে কে এর দুটো মান আসবে, তাহলে 0 আর 1/27, অর্থাৎ এ হলো অ্যান্সার, ওকে। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 37 নাম্বার, এটার মান বের করতে বলেছে। তাহলে 1/56কে লিখতে পারি 7 8 56, ওকে, 7 × 8 প্লাস 72কে লিখতে পারি 8 9 72 প্লাস 90কে লিখতে পারি 9 10 90, ওকে। তাহলে পাশাপাশি সংখ্যার গুণ আকারে লিখলাম, ওকে, এটা পাশাপাশি সংখ্যা দুটো, ঠিক আছে। তাহলে এটাকে লিখতে পারি আমরা 1/7, ঠিক আছে, মাইনাস 1/8। আচ্ছা আচ্ছা দেখো এখানে কিন্তু আমরা লসাগু করতে পারতাম, লসাগু করলে কিন্তু অঙ্কটা অনেকটা বড় হয়ে যেত, ঠিক আছে, সেই জন্য এরকম করে করলাম। প্লাস এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এটাকে যদি লসাগু করি কী আসবে, 7 8 56, ঠিক আছে। তাহলে উপরে কি আসবে, 8 8 আসবে, মাইনাস 7 আসবে উপরে, তাই তো, 8 মাইনাস 7 1, তাই না, 1 আছে উপরে। আচ্ছা লিখতে পারি, তাহলে এটাকে লিখতে পারি 1/8 মাইনাস 1/9, এটাকে লিখতে পারি 1/9 মাইনাস 1/10, ওকে। তাহলে প্লাস 1/9 মাইনাস 1/9 কেটে যাবে, এটা কেটে যাবে, পড়ে থাকবে 1/7 মাইনাস 1/10। লসাগু করছি 7 10 70, তাহলে 10 মাইনাস 7 থাকবে, তাহলে 3/70, ওকে। এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এক্স এর মান দেওয়া আছে, এটা বলেছে এটার মান বের করতে হবে। তাহলে এক্স এর মান 2 + √3 প্লাস 1/2 প্লাস √3, ওকে। আচ্ছা দেখো তাহলে আমরা কি করব, উপরে নিচে 2 - √3 দিয়ে গুণ করব, 2 - √3, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, দেখো তাহলে এটা হয়ে গেল a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, ওকে, ঠিক আছে। তাহলে উপরে 2 - √3 হবে, ওকে, ঠিক আছে। 2 স্কোয়ার বলতে এখানে করে দিচ্ছি, 2 স্কোয়ার বলতে 4 আর √3 স্কোয়ার বলতে 3, তাহলে বিয়োগ করলে হবে 1, তাই তো, নিচে 1-এর কোনো ভ্যালু নেই, তাহলে কি পড়ে থাকবে 2 + √3 প্লাস 2 - √3, ওকে, প্লাস √3 মাইনাস √3 0 হয়ে গেল, 2 আর 2 4, ওকে, 4 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার, ওকে। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি নির্বাচন কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন। তাহলে ধরে নিচ্ছি মোট ভোটার সংখ্যা, মোট ভোটার, ঠিক আছে, হচ্ছে এক্স জন, ওকে। তাহলে এক্সের 80% লোক ভোট দিয়েছেন, তাহলে 80/100, তাহলে 4x/5 জন ভোট দিয়েছেন। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছেন, তাহলে প্রদত্ত ভোট বলতে এই যে এটা যারা ভোট দিয়েছেন, তাহলে 4x/5 এটার 65%, 60/5/100, ওকে। আচ্ছা তাহলে 5 13 65, 4 25 হচ্ছে 100, তাহলে 13x/25, ঠিক আছে। তাহলে বের করতে বলেছে তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন। তাহলে দেখো ভোট পেয়েছেন কত, 13x/25, কত ভোটের মধ্যে পেয়েছেন, এক্স ভোট, ঠিক আছে, ইন্টু 100%, তাহলে 25টা নিচে চলে আসবে, এক্স এক্স কেটে যাবে, 4 25 100, 4 13 52%, ওকে, 52% কিন্তু তিনি মোট ভোট পেয়েছেন, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, যদি কোনো ব্যক্তি বাসে চড়ে 30 মিনিটে 10 কিমি পথ অতিক্রম করে, তাহলে বাসটির গতিবেগ হবে কিমি/ঘন্টা বের করতে হবে, ওকে। তাহলে গতিবেগ কী জানি, দূরত্ব বাই সময়, দূরত্ব আছে 10 কিমি আর সময় কত দেওয়া আছে 30, এটাকে ঘন্টায় করছি, তাহলে 30/60 হবে, 60টা উপরে চলে যাবে, তাই তো, তাহলে 30 × 60, 10 × 20 কিমি/ঘন্টা, ওকে, বি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে,
একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, ঠিক আছে, তাহলে একটা বৃত্ত আছে, বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, ওকে। আচ্ছা, এটা ব্যাসার্ধ, এটা আছে জ্যা, এটা একটা জ্যা, ঠিক আছে। তাহলে নাম দিচ্ছি এটা এবি জ্যা, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ওকে। আর বলেছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, তাহলে আমাদের বের করতে হবে এটা ডি, তাহলে ওডির মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে ওডি কিন্তু এই ওডি বাহুটা এবি বাহুর উপর লম্ব, ওকে। এই ওডি বাহুটা এবি বাহুর উপর লম্ব, তাহলে এবি বাহুর উপর যদি লম্ব হয় তাহলে ডি হবে কিন্তু এবি এর মধ্যবিন্দু, ওকে। তার মানে আমরা লিখতে পারি এ ডি সমান সমান ডি বি, ওকে। ডি বি মানে এই এতটুকু সমান সমান এতটুকু, ঠিক আছে। তা টোটালটা দেওয়া আছে 10 সেমি, তাহলে এডির মানটা হবে 5 সেমি, ওকে। আর এখানে এডি দেওয়া আছে হচ্ছে 13 সেমি, ঠিক আছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এতটুকু দেওয়া আছে, মানে এটা ভূমি, এটা হচ্ছে ভূমি দেওয়া আছে 5 সেমি, আর অতিভুজ দেওয়া আছে 13 সেমি, লম্বটা বের করতে হবে। তাহলে ওডি সমান সমান কত হবে দেখো, √ অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অর্থাৎ 5-এর স্কয়ার, ওকে। 13 স্কয়ার হচ্ছে 169, 5-এর স্কয়ার হচ্ছে 25, ওকে। তাহলে হবে বিয়োগ করলে হবে 144, এটা কিন্তু 12-এর স্কয়ার, ওকে। তাহলে 12 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বি হলো অ্যান্সার, ওকে। দেখো পরের নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো এটার মান বের করতে বলেছে। 125কে লিখতে পারি আমরা 5-এর কিউব ইন্টু এখানে কত আছে -2, তাই তো, তাহলে -2 ইন্টু 16কে লিখতে পারি 2-এর পাওয়ার 4 ইন্টু এখানে আছে -3/2, ওকে। আচ্ছা, তাহলে এখানে 3 × 2 = 6 হবে, তাহলে 5-এর পাওয়ার, এটা অবশ্যই কত আছে দেখো, ব্র্যাকেটের বাইরে পাওয়ারে আছে -1/6, তাহলে এখানে গুণ করছি, তাহলে 5⁻⁻6 ইন্টু 2 × 2 = 4, তাহলে 3 × 2 = 6, প্লাসে মাইনাসে মাইনাস, ওকে। তাহলে 2-এর পাওয়ার -6, ওকে, ব্র্যাকেটে -1/6, তাহলে কি হবে এবার 5-এর পাওয়ার -6 ইন্টু, তাহলে এই যে এটার একবার পাওয়ারে -1/6 হবে, এটার একবার পাওয়ারে -1/6 হবে, ঠিক আছে। তাহলে লিখতে পারি ইন্টু -1/6 ইন্টু 2⁻⁻6 ইন্টু পাওয়ারে -1/6, তাহলে এখানে 6 কাটলাম, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, ওকে। তাহলে এখানে 5-এর পাওয়ার 1 ইন্টু 2-এর পাওয়ার 1, 5 × 2 = 10 হলো অ্যান্সার, ওকে। তাহলে এ হলো অ্যান্সার, ওকে। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 16/50 এবং ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি হবে। তাহলে ধরে নিচ্ছি সংখ্যা দুটি হচ্ছে এ আর বি, তাহলে গুণফল বলেছে, তাহলে এ বি বলেছে 16/50 আর ভাগফল তার মানে a/b বলেছে 1/2, ওকে। তাহলে আমি কি করব, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, তাহলে 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করব। তাহলে a/b = 16/50 ইন্টু 1/2, তাই তো। তাহলে 2টা উপরে চলে যাবে, এটা 1 এটা 2, ঠিক আছে। তাহলে এখানে এ কেটে যাবে, তাহলে b², বিটা উপরে চলে যাবে, b² সমান সমান 2 দিয়ে কাটলাম, 25 × 2 = 50, তাহলে 16/25, তাহলে স্কয়ার তুলে দিলে এটা রুট হয়ে যাবে, তাহলে 4 × 4 = 16, 5 × 5 = 25, তাহলে এটা বি এর মান আসলো। তাহলে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই বি এর মানটা, তাহলে এর মানটা পেয়ে যাব। তাহলে এই 2 নম্বর সমীকরণে বসাচ্ছি, 4/5 = 1/2, তাহলে 5টা উপরে চলে যাবে, তাহলে এখানে কাটছি 2 × 2 = 4, তাহলে এ এর মান কত আসবে, এই 2টা উপরে চলে যাবে, ওকে, আর 5টা নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো বি এর মান আসলো 4/5, এ এর মান আসলো 2/5, ওকে। তাহলে অ্যান্সার হচ্ছে বি অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এটা দেওয়া আছে, বলেছে বি এর মান কত হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, a/2 = b/3 = c/4, ওকে, সরি c/4। তাহলে দেখো এ এর নিচে 2 আছে, বি এর নিচে 3 আছে, আর সি এর নিচে 4 আছে, তাহলে এটা কিন্তু
কি হবে, তাহলে অনুপাতে যদি বের করি তাহলে এটা এ এর মান হবে 2, বি এর মান হবে 3 আর সি এর মান হবে 4। ঠিক আছে, আচ্ছা তাহলে ডাইরেক্ট বসিয়ে দেবো। তাহলে এ এর মান 2 বসাবো, বি এর মান 3 বসাবো আর সি এর মান 4 বসাবো। ঠিক আছে, আচ্ছা দেখো, আচ্ছা আমরা কি করব, এই যে এটার সঙ্গে এটা ইকুয়াল করব, সবগুলোর সঙ্গে সবগুলো ইকুয়াল আছে দেখো। তাহলে আমরা কী করবো, এটার সঙ্গে এটা ইকুয়াল করব। তাহলে c/4 ইকুয়াল টু 2a মাইনাস 3b প্লাস 4c/p। ওকে, তাহলে দেখো সি এর মান কত, দেখো সি এর মান হচ্ছে এখানে 4, ওই 4, তাহলে 4/4 ইকুয়াল টু 2 ইন্টু এ এর মান 2 মাইনাস বি এর মান হচ্ছে 3, ওকে সরি, প্লাস আর সি এর মান আছে 4, ওকে, ডিভাইডেড বাই পি। তাহলে এখানে 4 4 কেটে দিচ্ছি, তাহলে পি সমান সমান কত আসবে, 2 2 4 মাইনাস 3 3 9 প্লাস 16। ওকে, তাহলে 16 প্লাস 4 20, 20 থেকে 9 গেলে হচ্ছে 11, তাহলে পি এর মান আসবে 11। ওকে, তাহলে সি হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি কারখানার মেশিনের মূল্য প্রতি বছর 10% করে হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনের মূল্য 60,000 টাকা হলে 3 বছর পরে ওই মেশিনের মূল্য হবে, তাহলে মেশিনের মূল্য ছিল কত, 60,000। ঠিক আছে, তাহলে হ্রাস পেয়েছে কত, 10%, তাহলে বাকি কত থাকবে, 90%, তাহলে 90/100 হবে। ঠিক আছে, যেহেতু 3 বছর বলেছে তাহলে 3 বার 90/100 গুণ করে দেবো। ওকে, 90/100। ঠিক আছে, তাহলে 1 2 1 2 1 2 1 2 1 2। ঠিক আছে, তাহলে দেখো 9 9 9 গুণ করলে হবে 729, 729-এর সঙ্গে 6 গুণ করি, তাহলে 6 9 54, হাতে থাকলো 5, 6 2 12, 12 আর 5 17। ঠিক আছে, হাতে থাকলো 1, 6 7 42, 43, ওকে একটা শূন্য আছে, তাহলে 43740 হচ্ছে অ্যান্সার, এই হলো অ্যান্সার। ওকে, দেখো এর পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় হবে। তাহলে সমতুল্য ছাড়ের ফর্মুলাটা কি, 20 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 10/100। ওকে, তাহলে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এখানে আসবে 30 মাইনাস 2, 28%। ওকে, তাহলে এই হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একজন ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান, তারপর 10 মিটার উত্তর দিকে যান, যাত্রাস্থল থেকে ওই ব্যক্তির দূরত্ব কত। তাহলে এটা হচ্ছে গন্তব্যস্থল ধরে নাও, তাহলে এখান থেকে কি হয়েছে, 24 মিটার যান হচ্ছে পশ্চিম দিকে। ঠিক আছে, তারপরে এখান থেকে কোথায় যাচ্ছেন, উত্তর দিকে যাচ্ছেন, তাহলে বের করতে বলেছে যাত্রাস্থল থেকে ওই ব্যক্তির দূরত্ব, তাহলে আমাদের এখান থেকে এটা দূরত্ব বের করতে হবে। ওকে, তাহলে এটা আছে 24 মিটার, এটা হচ্ছে 10 মিটার, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের মানটা বের করতে হবে আমাদের, তাই তো। তাহলে √24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। ঠিক আছে, 24 স্কোয়ার হচ্ছে 576 আর 10-এর স্কোয়ার হচ্ছে 100, তাহলে হচ্ছে 676, এটা হচ্ছে 26-এর স্কোয়ার, তাহলে একটা 26 বাইরে আসবে, তাহলে 26 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। ঠিক আছে, দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দৈর্ঘ্যের দুটি ব্রিজকে 25 সেকেন্ড এবং 17 সেকেন্ড সময়ে অতিক্রম করছে, ট্রেনটির দৈর্ঘ্য হবে, তাহলে ধরে নিচ্ছি ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে দেখো 210 মিটার একটা ব্রিজকে যদি অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য প্লাস 210 মিটার ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, মোট কত সময় দেওয়া আছে দেখো এখানে 25 সেকেন্ডে, তাহলে এটা কিন্তু স্পিড চলে আসলো, তাহলে এটা দূরত্ব বাই সময়। ওকে, তাহলে সময়টা কিন্তু কনস্ট্যান্ট আছে, তাহলে ইকুয়াল টু এই সময়ের সঙ্গে দেখো এই সময়টা ইকুয়াল করব, 122 মিটার দৈর্ঘ্যের আরেকটা ব্রিজ আছে, তাহলে 122 প্লাস ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে ডিভাইডেড বাই কত, 17 সেকেন্ডে, তাই তো। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ট্রেনের দৈর্ঘ্যটা মিটারে ধরেছি, যেহেতু এগুলো মিটারে আছে। ঠিক আছে, তাহলে গুণ করে দিচ্ছি, দেখো 25 দিয়ে গুণ করে দিচ্ছি, 25 2 হচ্ছে 50, হাতে থাকলো 5, 25 2 50 আর 5 55, হাতে থাকলো 5, 25 অক্ষে 25, 5 30। ওকে, প্লাস 25x ইকুয়াল টু 17x প্লাস 0, 17 অক্ষে 17,
17 দুগুণ 34, একে 35। ওকে, তাহলে 25x মাইনাস 17x ইকুয়াল টু 3570 মাইনাস 3050। এটা বিয়োগ করলে কত আসবে? এটা আসবে 8x ইকুয়াল টু 0 2, এখানে আসবে 5, তাই তো 5। তাহলে 4 দিয়ে কাটছি, 4 দুগুণ 8, 4 13 52, 130, 2 দিয়ে কাটলাম, 6 দুগুণ 12, একে 13, 5 দুগুণ 10, 65। তাহলে x সমান সমান 65 মিটার হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি জমি চাষ করতে খরচ হয় 150 টাকা। যদি জমির প্রস্থ 5 মিটার কম হতো তবে খরচ 120 টাকা হতো। জমিটির প্রস্থ হবে, তাহলে ধরে নিচ্ছি জমিটির প্রস্থ হচ্ছে এক্স। ওকে, এক্স মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? দেখো 30 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে আর এখানে প্রস্থ হচ্ছে এক্স, তাই তো। তাহলে 30 ইন্টু এক্স, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা জানি, তাহলে 30x। দেখো তাহলে ক্ষেত্রফল যদি বেশি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে জমি চাষ করতে কিন্তু বেশি টাকা খরচ হবে। তাহলে ক্ষেত্রফলের সঙ্গে কিন্তু আমাদের খরচটা সেটা কিন্তু সরল সম্পর্ক হলে কিন্তু ভাগাকারে লিখবো, ঠিক আছে। তাহলে 150 ইকুয়াল টু, যদি জমির প্রস্থ 5 মিটার কম হতো তাহলে 5 মিটার কম হলে x মাইনাস 5 হতো, তাহলে গুণ কত হয়ে যেত, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত হতো, ক্ষেত্রফলটা হতো 30 ইন্টু এক্স মাইনাস 5, এটা হতো। তাহলে 30 ইন্টু এক্স মাইনাস 5, ওকে, ডিভাইডেড বাই, এখন বলেছে খরচ হতো 120 টাকা, 120 টাকা। ওকে, তাহলে দেখো এখানে 0 0 কাটছি, এখানে 3 দিয়ে কাটলাম, 3 5 15, 3 4 12, এখানে 30 30 কাটছি, তাহলে কোনাকুনি গুণ করছি, 5x মাইনাস 5 5 25 ইকুয়াল টু 4x। তাহলে x সমান সমান 25, ঠিক আছে। তাহলে জমিটির প্রস্থ হচ্ছে 25 মিটার। ওকে, এ হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে, ঠিক আছে। তাহলে সুদ আসলের, তাহলে এটা ইন্টারেস্ট, এটা হচ্ছে অ্যামাউন্ট, তাহলে এটা হচ্ছে সুদ আর এটা হচ্ছে সুদ আসল, ঠিক আছে। তাহলে এখানে যদি সুদ আসলটা 5 হয়, এখানে বলেছে সুদ আসলের 2/5 অংশ, তাহলে 5 ইন্টু 2/5, 5 5 কেটে যাবে, তাহলে সুদটা কত হবে, সুদ হবে হচ্ছে 2, তাই না। তাহলে এটা রেশিও পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখানে প্রিন্সিপাল কত হবে, ঠিক আছে, মানে আসলটা, তাহলে এটা অ্যামাউন্টটা মানে সুদ আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে কিন্তু আমাদের আসলটা পাবো, তার মানে 5 মাইনাস 2 ইকুয়াল টু 3। ওকে, সুদ কত হচ্ছে, সুদ হচ্ছে 2 টাকা, 2 টাকা কত বছরের সুদ, 10 বছরে, তাহলে 1 বছরের সুদ কত হবে, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত টাকার উপর আমাদের 2 টাকা সুদ হচ্ছে, এই যে আসলের উপর, তাই না। তাহলে আসল হচ্ছে 3, গুণ করতে হবে নিচে, ইন্টু 100%। তাহলে 0 0 কাটলাম, 10 দুগুণ 20/3, তাহলে 3 6 18, 2 20, তাহলে হচ্ছে 6 পূর্ণ 2/3 অ্যান্সার, অর্থাৎ এখানে অ্যান্সার সি। ওকে, দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, আমার কাকাবাবুর বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। তাহলে বোনের বয়স বি দিয়ে লিখছি, কাকাবাবুর বয়স কে দিয়ে লিখছি। বোনের বয়স যদি 1 হয় বর্তমান বয়স, তাহলে কাকাবাবুর বয়স কত হবে, 2 হবে, ঠিক আছে। ওকে, তাহলে 2:1 অনুপাতে চলে আসলো। 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ হলে, আচ্ছা 10 বছর আগে, তাহলে এটা নিচে লিখছি। ওকে, তাহলে 10 বছর আগে, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 10 বছর। ওকে, এটা মাইনাস দিয়ে লিখছি এই জন্য। আচ্ছা, কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ, তাহলে বোনের বয়স যদি 1 হয় কাকাবাবুর বয়স 3 হবে। ওকে, আচ্ছা, কাকাবাবুর বর্তমান বয়স হবে, ঠিক আছে। দেখো বয়সের ডিফারেন্স কিন্তু অতীত ভবিষ্যৎ এবং বর্তমানে চেঞ্জ হয় না, তাহলে ডিফারেন্সটা করছি, দেখো এখানে হবে ডিফারেন্স 2, এখানে হবে ডিফারেন্স 1, তাহলে ডিফারেন্সটা আমরা সেম করব। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করা বলতে এটাকেও 2 দিয়ে গুণ করব, 2 দুগুণ 4, 2 অক্ষে 2। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখন এই অনুপাতটাকে ইউজ করতে পারবো। তাহলে এখান থেকে বোনের বয়সটা 1 থেকে 2 হয়েছে, বা কাকাবাবুর বয়সটা 3 থেকে 4 হয়েছে, কত বেড়েছে, 1 বছর বেড়েছে। এখানে বলেছে অ্যাকচুয়ালি 10 বছর বেড়েছে, ঠিক আছে, 10 বছর। তাহলে অ্যাকচুয়াল মানটা অনুপাতের মানের 10 গুণ। ওকে,
বের করতে কি বলেছে, কাকাবাবুর বর্তমান বয়স হবে। তাহলে কাকাবাবুর বর্তমান বয়সটা কিন্তু এখন 2 নেবে না, এখন কিন্তু সেটা 4 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4-এর মানটা কত, 4 10 40। ওকে, 40 বছর হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত 4:3। মিশ্রণটিতে 5 লিটার জল ঢাললে অনুপাত হয় 4:5। তাহলে প্রদত্ত মিশ্রণটিতে যে পরিমাণ অ্যালকোহল ছিল তা হলো, তাহলে একটা অ্যালকোহল, একটা আছে জল মানে ওয়াটার। ওকে, 4:3 অনুপাতে ছিল। 5 লিটার জল ঢালার পরে অনুপাতটি কত হয়, 4:5। ওকে, দেখো এখানে জল ঢালা হয়েছে, ঠিক আছে, অ্যালকোহল কিন্তু ঢালা হয়নি। তাহলে অ্যালকোহলের পরিমাণটা কিন্তু একই করতে হবে। দেখো এখানে একই আছে, তাহলে 4 আর 4 একই আছে, তাহলে এই অনুপাতটাকে আমরা ইউজ করতে পারবো। দেখো এখানে ওয়াটারের পরিমাণটা 3 থেকে 5 হয়েছে, বেড়েছে কত, 2, তাহলে অনুপাতে বেড়েছে 2, তাহলে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 5 লিটার বলেছে, 5। তাহলে 1-এর মান কত হবে, তাহলে 1-এর মান হবে 5/2। ওকে, আচ্ছা, বের করতে কি বলেছে, যে মিশ্রণটিতে যে পরিমাণ অ্যালকোহল ছিল। ওকে, তাহলে অ্যালকোহল ছিল কত, অনুপাতে 4, তাহলে 4-এর মানটা অ্যাকচুয়ালি কত, তাহলে 4 ইন্টু কত হবে, 5/2। ওকে, 5/2, তাহলে এখানে 2 দুগুণ 4, 5 দুগুণ 10। ওকে, তাহলে 10 লিটার হচ্ছে অ্যালকোহল ছিল, অর্থাৎ এ হলো অ্যান্সার। ওকে, দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 125% তার বর্তমান বয়স হলো। তাহলে ধরে নিচ্ছি তার বর্তমান বয়স হচ্ছে x বছর, আর 10 বছর পূর্বে বয়স কত ছিল তার, তাহলে x মাইনাস 10 বছর, তাই না। আচ্ছা, কি বলেছে, এক ব্যক্তির বর্তমান বয়স, তার মানে x সমান 10 বছর পূর্বের বয়স এর, 10 বছর পূর্বে কত বয়স ছিল, x মাইনাস 10 এর 125%, তাহলে 125/100, তাহলে 25 দিয়ে কাটছি 5, 25 দিয়ে কাটছি 4। ওকে, তাহলে 4x = 5x মাইনাস 5 10 50। ওকে, তাহলে এই 4xটাকে যদি আমি এগিয়ে নিয়ে যাই তাহলে কত হবে, -4x, তাহলে 5x মাইনাস 4x, আর 50টাকে আমি বাঁদিকে নিয়ে আসছি, তাহলে +50 হয়ে যাবে, এটা হবে x, তাহলে x এর মান আসবে 50। তাহলে বর্তমান বয়স কত, 50 বছর, সি হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, x ভ্যারিজেস y এবং y = 8 যখন x = 2, y = 16 হলে x এর মান হবে। তাহলে x ভ্যারিজেস y আছে, তাহলে x সমান একটা ধ্রুবক আসবে ky, ঠিক আছে, তাহলে x/y সমান k, তাহলে k-টা হচ্ছে ধ্রুবক, তাই তো। তার মানে এদের যে ভাগফলটা একটা ধ্রুবক আসবে, তাহলে আমরা লিখতে পারি x1/y1 = x2/y2। তার মানে x1 আর y1 এটা কি, ঠিক আছে, এটা হচ্ছে x এর প্রথম মান, এটা হচ্ছে y এর প্রথম মান, এটা হচ্ছে x এর দ্বিতীয় মান, এটা হচ্ছে y এর দ্বিতীয় মান। ওকে, তাহলে x এর প্রথম মান কত আছে দেখো 2, আর y এর প্রথম মান আছে এখানে 8 = y এর দ্বিতীয় মান কত দেওয়া আছে 16, x এর দ্বিতীয় মান বের করতে বলেছে, তার মানে x2টা বের করব। তাই এখানে কাটছি 4 দুগুণ 8, 4 4 16, তাহলে x2 সমান 4 হলো অ্যান্সার, অর্থাৎ বি হলো অ্যান্সার। ওকে, দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এটা দেওয়া আছে, বলছে যে x এর মান কত হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 4 আর 9 হচ্ছে 13, 13 দুগুণ 26, তাহলে 4 + 9 × 2 করব, তাহলে 13 × 2 তাহলে 26। ওকে, তাহলে এখানে 9 আর 16 হচ্ছে 25, তাহলে 9 + 16 25, 25কে 2 দিয়ে গুণ করলে হবে 50। ঠিক একইভাবে তাহলে 16 + x কে 2 দিয়ে গুণ করলে কোনটা আসবে, 40 আসবে। তাহলে x এর মানটা বের করব, তাহলে 2 দিয়ে কাটছি 20, তাহলে x এর মান কত হবে 20 - 16, তাহলে হবে 4। ওকে, তাহলে 4 অ্যান্সার, বি হলো অ্যান্সার। তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি অংশীদারি ব্যবসায় অমিত, অঙ্গনা ও বাদলের মূলধনের অনুপাত 1:6 1:5 1:4। তাহলে এটা ভগ্নাংশ সংখ্যায় রাখা যাবে না, তাহলে আমরা কি করব, এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে এই নিচের সংখ্যাগুলো আউট হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি করব, 6 5 আর 4-এর লসাগু করব, তাহলে লসাগু হবে 60, তাহলে 60 দিয়ে গুণ করে দেবো, কত হবে দেখো, 6 দিয়ে কাটছি 6 10 60, 5 দিয়ে কাটছি 5 12 60, 4 দিয়ে কাটছি 4 15 60। ওকে, তাহলে এটা আসলে আমাদের মূলধনের অনুপাত। ওকে, কি বলেছে, বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে বাদলের লভ্যাংশ হবে
আচ্ছা, এটা হচ্ছে অমিত, ঠিক আছে, এটা হচ্ছে অমিত, এটা হচ্ছে অঙ্গনা, আর এটা হচ্ছে বাদল। ওকে, দেখো টাকাটা কিন্তু একই সময়ের জন্য নিয়োজিত করা হয়েছে, মানে বছরের শেষে সবাই 12 মাসই কিন্তু টাকাটা খাটিয়েছে, ঠিক আছে, মানে এই মূলধনটা খাটিয়েছে। তাহলে একই সময়ের জন্য যদি খাটানো হয় তাহলে মূলধনের অনুপাত যা হবে সেটাই কিন্তু লাভের অনুপাত হবে। তাহলে লাভের অনুপাত কত হবে? 10:12:15। ওকে, আচ্ছা, তাহলে টোটাল লাভ কত হবে দেখো, এটা যোগ করে দিচ্ছি। তাহলে এখানে 15 আর 10 25, 25 আর 12 হচ্ছে 37। তাহলে অনুপাতে 37-এর মান অ্যাকচুয়ালি কত দেখো, 3700। তাহলে একের মান কত হবে? তাহলে এটা 37 দিয়ে ভাগ করে দেবো। বের করতে কি বলেছে? বাদলের লভ্যাংশ হবে। দেখো বাদলের লভ্যাংশ কত আছে? 15। ওকে, ইন্টু 15 দিয়ে গুণ করে দেবো। তাহলে 100, 1500 হচ্ছে অ্যান্সার। ওকে, এই হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, যদি 4x² + 6kx + 9 = 0 সমীকরণের বীজ দুটি সমান হয় তাহলে কে এর মান কত হবে? তাহলে দেখো ax² + bx + c = 0, এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় তাহলে b² - 4ac হচ্ছে, এটাকে বলা হয় নিরূপক। তাহলে এই নিরূপকের মান যদি শূন্য হয় তাহলে সমীকরণের বীজ দুটির মান কিন্তু শূন্য হবে, ঠিক আছে। এখানে b বলতে হচ্ছে x এর সহগ, c বলতে হচ্ছে x⁻0 এর সহগ, আর a বলতে x² এর সহগ। ওকে, আচ্ছা, তাহলে দেখো তাই করব, ঠিক আছে। তাহলে নিরূপকের মানটা শূন্য করব। তাহলে b² বলতে মানে b বলতে x এর সহগ, তারপরে 6k, তাহলে 6k² - 4 ইন্টু a কত দেখো, x² এর সহগ 4, ঠিক আছে, আর c কত দেখো, x⁻0 এর সহগ অর্থাৎ 9। ওকে, তাহলে 9 = 0, ঠিক আছে। তাহলে নিরূপকটার মান শূন্য করে দিলাম, কারণ এখানে বলেছে যে বীজ দুটি সমান হবে, ঠিক আছে। বীজ দুটি সমান হলে কিন্তু নিরূপকের মান শূন্য হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে 6 6 36 k² এটা একবারে এদিকে নিয়ে যাচ্ছি ডান দিকে। তাহলে 4 4 16, 9 16 হচ্ছে 144। দেখো 4 দিয়ে কাটছি, তাহলে 4 নং 36, 3 4 12, 13 14, 4 6 24, তাহলে হচ্ছে 4 নং 36। তাহলে কে এর মান কত হবে? +-√4, তাহলে +-2। তাহলে কে এর মান প্লাস অর্থাৎ এটা হবে 2 অথবা -2। ওকে, দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, যদি অরুণের আঁকা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি হয় তবে ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান হবে, ঠিক আছে। আমরা জানি S = r⁻। এস বলতে এখানে বৃত্তচাপ, ঠিক আছে, আর বলতে ব্যাসার্ধ, ঠিক আছে, আর এখানে থিটা বলতে কেন্দ্রীয় কোণ। ওকে, কেন্দ্রীয় কোণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এটাকে ছোট করছি একটু। আচ্ছা, তাহলে এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 7 আর কেন্দ্রীয় কোণ বের করতে বলেছে। তাহলে থিটা = বৃত্তচাপ কত দেখো, 5.5। ওকে, তাহলে থিটা সমান কত হবে? 5.5/7, ঠিক আছে। এটা রেডিয়ান আনতে হবে, দেখো এগুলো হচ্ছে রেডিয়ান আনতে হবে। তাহলে রেডিয়ান আনলে আমরা কি করব, এখানে পাই লিখবো, ঠিক আছে, আর নিচে 22/7 দিয়ে আমরা ভাগ করে দেবো, ঠিক আছে। আচ্ছা, ইন্টু, তাহলে এখানে 5.5/7, তাহলে এখানে 7টা উপরে চলে যাবে, 22 পাই। ওকে, পাই রেডিয়ান, অ্যাকচুয়ালি এটা রেডিয়ান এরকম করে লেখা হয়। তাহলে দশমিক উঠে গেলে 10 নিচে আসবে। তাহলে 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 11 55, 11 দিয়ে কাটছি, 11 2 22, 7 7 কাটলাম, তাহলে পাই রেডিয়ান বাই 2 2 4। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, বুলু এবং তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 এবং 30 দিনে করতে পারে। তাহলে বি ফর বুলু আর তথাগত টি দিয়ে লিখছি। হ্যাঁ, বুলু করছে 20 দিনে আর তথাগত করছে 30 দিনে। তাহলে মোট কাজের পরিমাণ কত? লসাগু করছি, তাহলে 60। তাহলে বুলুর এফিসিয়েন্সি কত? 3 আর তথাগতর এফিসিয়েন্সি হবে 2। ওকে, আচ্ছা, কি বলেছে, তারা একসাথে 7 দিন কাজ করার পর দুজনেই চলে গেল। তাহলে 7 দিনে কতটুকু কাজ করবে? তাহলে এখানে 3 2 5, তাহলে 5 এফিসিয়েন্সি নিয়ে 7 দিনে করলে 5 7 35 ইউনিট কাজ করবে। তাহলে বাকি কত থাকবে? 60 - 35, টোটাল কাজ তো এটা, তার মধ্যে হয়ে গেছে 35 ইউনিট কাজ। তাহলে বাকি থাকবে হচ্ছে 5 2, তাহলে 25 ইউনিট কাজ বাকি থাকবে। দেখো তারপরে কি বলেছে, তখন তাতাই এসে একা
10 দিনে বাকি কাজটি শেষ করলো। তাহলে এই 25 ইউনিট কাজ যদি 10 দিনে করে তাহলে এফিসিয়েন্সি কত হবে? তাতাইয়ের তাতাই ওকে, তাতাইয়ের এফিসিয়েন্সি হবে 25/10 2.5 ওকে। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, ওই কাজটি তাতাই একা শেষ করতে কত সময় নেবে। ঠিক আছে, তাহলে 60 ইউনিট যদি তাতাই কাজ করে, তাতাইয়ের এফিসিয়েন্সি কত? 2.5, তাহলে কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে সমান সমান 60/25 আর এখানে 10, 5 দিয়ে কাটছি, 5 5 25, 5 12 60, 5 2 10, 24 দিন কিন্তু সময় লাগবে, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে লসাগু হবে। তাহলে গসাগু যদি 4 হয় তাহলে দুটি সংখ্যার মধ্যেই 4 প্রেজেন্ট থাকবে, তাহলে 3-এর সঙ্গে 4 থাকবে আর 4-এর সঙ্গে 4 থাকবে, তাহলে লসাগু কত হবে? 4 তো কমন, বাকি থাকবে 3 আর এখানে একটা 4 আছে, তাই না? মানে তার মানে কি করবে, দেখো গসাগুটা গুণ করবে আর এই গসাগু মানে 4 × 3 × 4, ঠিক আছে, এটা গুণ করে দেবে। আচ্ছা, তাহলে কত হবে? 4 4 16, 3 16 48 ওকে, 48 অ্যান্সার, বি হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 16 এবং 25-এর মধ্য সমানুপাতি কত? তাহলে মধ্য সমানুপাতি বের করতে হলে √ওভার করবে 16 আর 25-এর গুণফলকে, তাহলে 4 4 16, 5 5 25, 4 5 20 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো এর পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, কয়েকটি সংখ্যা দেওয়া আছে, বলেছে যে এই শ্রেণীতে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি হবে। ঠিক আছে, তাহলে 7 12 19 জিজ্ঞাসা চিহ্ন আর 39। তাহলে দেখো ডিফারেন্সটা কত, 7 5 12, 5-এর ডিফারেন্স, তাহলে এখানে ডিফারেন্স কত? দেখো 7-এর ডিফারেন্স, তাহলে এখানে কত হবে? এখানে অবশ্যই 9-এর ডিফারেন্স হবে, 2 2 করে গ্যাপ, এটা 2 এটা 2, তাহলে 9 আর 19 আর 9 হচ্ছে কত? হচ্ছে 28, তাই তো? ঠিক আছে, তাহলে 28-এর সঙ্গে তাহলে এটা 9, তারপরেরটা কত হবে? 9 2 11, তাই না? তাই না, 28-এর সঙ্গে যদি আমি 11 যোগ করি তাহলে কিন্তু আমাদের 39 চলে আসছে, তাই তো? তাহলে 28 হবে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, √5 বহুপদী সংখ্যামালা মাত্রা। আচ্ছা, তাহলে সংখ্যামালাটা কত হবে? আমরা এভাবে লিখতে পারি √5 x⁴ এভাবে লিখতে পারি, ঠিক আছে, বা √5 চলটা আমি x নিলাম, এখানে √5 y⁴ এভাবে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে x এর পাওয়ার বা y এর পাওয়ার মানে চলের পাওয়ার এখানে কত? এখানে যেহেতু কোনো চল নেই, ঠিক আছে, তাহলে চলের যে সর্বোচ্চ পাওয়ার থাকবে সেটাই হচ্ছে সংখ্যামালার কিন্তু মাত্রা হয়। তাহলে এখানে চলের পাওয়ার কত? 0, ঠিক আছে, চলের পাওয়ার 0, তাহলে এখানে সংখ্যামালাটার মাত্রা হচ্ছে 0, অর্থাৎ ডি হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ হবে। তাহলে বলেছে 110টি আমের বিক্রয় মূল্য যেটা হবে 120টি আমের ক্রয় মূল্যের সমান হবে, ওকে। তাহলে এসপি হচ্ছে সেলিং প্রাইস, সিপি হচ্ছে কস্ট প্রাইস, ওকে। তাহলে এসপি বাই সিপি, তাহলে 120/110, 0 0 কাটছি, তাহলে বের করতে বলেছে লাভ কত হবে। তাহলে দেখো এখানে ক্রয় মূল্য যদি 11 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা, লাভ হচ্ছে 1 টাকা, কত টাকার উপর? 11 টাকার উপর, তাহলে 100 টাকার লাভ কত হবে? তাহলে 9 11 99, তাই তো, 9 পূর্ণ 1/11 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তাহলে দুটো বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত আর এখানে একটা বৃত্ত, ওকে, ঠিক আছে। তাহলে একটার ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, একটা ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেমি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখান থেকে একটা সাধারণ স্পর্শক টানবো, সাধারণ স্পর্শক মানে দুটি বৃত্তেরই স্পর্শক, ওকে। এই বৃত্তটির কেন্দ্র এটা ধরে নিচ্ছে, এই বৃত্তটার কেন্দ্র ধরে নিচ্ছে এটা। তাহলে এখানে যে ব্যাসার্ধ যদি আমি আঁকি এখানে, তাহলে এই স্পর্শকের উপর কিন্তু 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি ব্যাসার্ধ আঁকি তাহলে এই স্পর্শকের উপর কিন্তু এই ব্যাসার্ধটা 90 ডিগ্রি হবে। তাহলে এখানে কত আছে? এখানে 5, এখান থেকে এতটুকু আছে 5 আর এখান থেকে আছে 3, ঠিক আছে। তাহলে মানে এখানে আরেকটা কথা বলে দিই, এখানে এই কেন্দ্রটা আর এই কেন্দ্রটা আর এই যে স্পর্শবিন্দু আছে এখানে, সেটা কিন্তু একটা সরলরেখার উপর অবস্থিত হবে, তার মানে একটা সরলরেখা হবে, তাই না। তাহলে এই সরলরেখাটার মান কত হবে? এটার মান দেওয়া আছে, এখান থেকে দেওয়া আছে 5 আর এখান থেকে দেওয়া আছে 3, তাহলে 5 3 8, ঠিক আছে। এটাই বলেছে যে দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 8 সেমি, অর্থাৎ ডি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 2 cos 3 θ = 1 হলে থিটা এর মান কত হবে?
তাহলে কস 3 থিটা ইকুয়াল টু লিখতে পারি 1/2, 2টাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এখানে হাফ আছে, তাহলে কস কতর মান হাফ, তাহলে কস 60 ডিগ্রি মান হাফ, এখানে কস আসছে এখানে কস আসছে, তাহলে 3 থিটা লিখতে পারি আমরা 60 ডিগ্রি, তাহলে 3 নিচে চলে আসবে, 3 20 হচ্ছে 60, তাই তো, তাহলে থিটা সমান সমান 20 ডিগ্রি অ্যান্সার। ওকে, সি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা গতিবেগে চলমান, একটি গাছকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে আমাদের টাইমটা বের করতে বলেছে, টাইমটা কিন্তু সেকেন্ডে আছে, ঠিক আছে। তাহলে 100 মিটার এটা হচ্ছে আমাদের কি আছে, দূরত্ব ডিভাইডেড বাই যদি গতিবেগ করি তাহলে কিন্তু আমাদের সময় চলে আসবে। তাহলে দূরত্ব বাই গতিবেগ, তাহলে গতিবেগ কত আছে 60 কিমি পার ঘন্টা, তাহলে এটা মিটার পার সেকেন্ডে করি, তাহলে 5/18 দিয়ে আমাদের গুণ করতে হবে, তাহলে এটা কিন্তু মিটার পার সেকেন্ডে চলে আসবে, আর এটা কিন্তু আমাদের মিটারে আছে। ওকে, তাহলে সেকেন্ডে আসবে হচ্ছে টাইমটা। ওকে, তাহলে এখানে 18টা উপরে চলে যাবে, আচ্ছা 0 0 কাটছি, 5 2 10, 3 6 18, ওকে 3 2 6 সেকেন্ড লাগবে সময়। ওকে, সি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে দেখো ব্যাসার্ধ মনে করো ছিল 100 একক, তাহলে 50% বৃদ্ধি পেলে হবে 150। ওকে, আচ্ছা তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি 4πr², তাই তো, গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। দেখো এখানে 4π কিন্তু এখানে একটা ধ্রুবক, ঠিক আছে, তাহলে আমরা ব্যাসার্ধ বৃদ্ধি করি বা হ্রাস করি, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল যে বৃদ্ধি বা হ্রাস হবে সেটা কিন্তু এই 4π-এর উপর নির্ভর করবে না, সেটা হচ্ছে ব্যাসার্ধের মানের উপর শুধুমাত্র নির্ভর করবে, ঠিক আছে। 4πটা ধ্রুবক আছে, অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস এই 4π মানের উপর নির্ভর করবে না, নির্ভর করবে হচ্ছে r² মানের উপর, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা r²টাকে নেবো, 4πটাকে নেবো না। তাহলে দেখো এটা হচ্ছে r ধরেছি, এটা আগে ছিল এটা পরে হয়েছে, ঠিক আছে, বৃদ্ধির পরে এটা হয়েছে, তাহলে r² কত হবে, মানে 100², মানে 4টা শূন্য, একের পরে 4টা শূন্য, আর এখানে 150² কত হবে, 225, 2টো শূন্য, ওকে, মানে 150² করলাম। আচ্ছা, তাহলে কত বৃদ্ধি পেলো দেখো, এখান থেকে এতটা হলো, এর ক্ষেত্রফল পেয়ে গেলাম, কিন্তু এটা কিন্তু বক্রতলের ক্ষেত্রফল। ওকে, আচ্ছা বৃদ্ধি কত হয়েছে, তাহলে বিয়োগ করলে পেয়ে যাবো 10,000, বিয়োগ করছি 0 0 5 2 1, তাহলে এত বৃদ্ধি পাচ্ছে 12500 ডিভাইডেড বাই কতর উপর বৃদ্ধি পেলো, 10,000-এর উপর বৃদ্ধি পেলো, ইন্টু 100। ওকে, পার্সেন্টেজ 1 2 1 2 1 2 1 2, তাহলে 125% কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, যদি A:2 ইকুয়াল টু B:5 ইকুয়াল টু C:8 হয়, তবে A এর 50% ইকুয়াল টু B এর 20% ইকুয়াল টু C এর কত পার্সেন্ট? তাহলে পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে আমরা কী করবো, জাস্ট এটাকে A:2কে লিখতে পারি A/2, জাস্ট 100 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে, তাহলে পার্সেন্টেজে চলে আসবে। তাহলে ঠিক একইভাবে B:5কে লিখতে পারি B/5 ইন্টু 100%, ওকে, ইকুয়াল টু C/8 100%। ওকে, তাহলে 50 2 100, তাই আছে দেখো 50%, এই যে 50%, তাহলে দেখো বি এর 20%, দেখো এখানে 20% চলে আসলো, তাহলে এখানে কাটলে কত হবে, 4 2 8, 4 25 100, তাহলে 25/2 অর্থাৎ 12.5, তাহলে সি এর 12.5%। ওকে, তাহলে 12.5%, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো শেষ নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি 2 অঙ্কের সংখ্যা যার অঙ্ক দুটি সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে সংখ্যা দুটি সমান হবে, সংখ্যাটি নির্ণয় করো। দেখো এরকম অঙ্ক থাকলে কিন্তু তোমরা কি করবে, অপশন চেক করবে, ঠিক আছে, প্রথম অপশন চেক করবে 95কে দিয়ে। কি বলেছে, 2 অঙ্কের সংখ্যা যার অঙ্ক দুটির সমষ্টি 14, তাহলে 9 আর 5 14, ঠিক আছে এটা। তারপর কি বলেছে, সংখ্যাটি থেকে যদি 29 বিয়োগ করা হয়, তাহলে 29 বিয়োগ করছি, তাহলে এখানে হবে 9 6 15 7 6, তাই তো 66, বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হচ্ছে, তাই না। তাহলে দেখো অঙ্ক দুটি সমান হয়ে যাচ্ছে, তাহলে দেখো অঙ্ক দুটি সমান হয়ে যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এ হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।